আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় নিয়ম অনিয়মের ভোট। আমাদের সঙ্গে উপস্থিত আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল তুষার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। নিয়ম অনিয়মের ভোট, রাত পোহালেই ভোট, সব প্রস্তুতি শেষ হয়ে গেছে। এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থাও যথেষ্ট পরিমাণে নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা একটি বিষয় দেখলাম, আজকে সারাদিনই একটি আলোচনার বিষয় ছিল। ঠাকুরগাঁওয়ে জামায়াতের আমির যিনি আছেন তাকে তার ব্যাগ থেকে তল্লাশি করে বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে, সেটি 50 লাখের বেশি টাকা। আমি আলোচনায় যাবার আগে সেই ঘটনার কিছু একটু উল্লেখ করতে চাই। নীলফামারী পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা নভো এয়ারের একটি ফ্লাইটে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগে তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে 50 লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি। টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটা জানান তিনি। জিজ্ঞাসাবাদের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। জামায়াতের পক্ষ থেকে একটি বক্তব্য দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে এটি তার ব্যবসায়িক টাকা। এর কিছু পরে আমরা একটি স্ট্যাটাস দেখেছি, জামায়াত আমির একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি সেখানে বলেছেন, বাংলাদেশ জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে। জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত বলে জামায়াত আমির অভিযোগ করেন। তুষার ভাই, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জামায়াতের আমির যে বক্তব্য দিয়েছেন এটা একটি ফর্মাল বক্তব্য। টাকা ধরা পড়লে সবাই এটা বলে, কিন্তু যে টাকাটা ধরা পড়ছে সেটার পরিমাণ হচ্ছে 50 লক্ষ টাকা এবং সেটি একজনকে একসঙ্গে বহন করছিলেন। ধরে নিলাম এটা ওনার ব্যবসার টাকা, কিন্তু সরকার সমস্ত ব্যবসা বাণিজ্য 4 দিনের জন্য বন্ধ রেখেছেন। তাহলে উনি এত টাকা নিয়ে কি কারণে নীলফামারীর দিকে যাত্রা করবেন? ঢাকা থেকে নভো এয়ারের একটি ফ্লাইটে তিনি নেমেছেন সৈয়দপুরে। সৈয়দপুর থেকে উনি হয়তো ঠাকুরগাঁও যাবেন বা অন্য কোথাও যাবেন। তো উনি তো ঢাকা থেকে টাকাটা নিয়ে ওইখানে যাচ্ছেন। তো ওইখানে গার্মেন্টস ব্যবসার টাকা নিয়ে কেন যাবেন তিনি? ওইখানে কি তাকে গার্মেন্টস সাপ্লাই করে এরকম লোকজন আছে? কারণ উনি তো এই টাকাটা পে করবেন নিশ্চয়ই। আর যদি এটা ধরে নেওয়া হয় যে না, এই টাকা উনি নগদ তুলে নিয়ে ওইখানে ব্যাংকে রাখতে যাচ্ছেন, তো এখন তো ব্যাংক বন্ধ। আরও কথা রয়েছে, এটা উনি বাসায় রাখলেন, ধরেন ঠিক আছে বাসায় রাখতে পারেন, কিন্তু পরিষ্কার নির্বাচনী বিধিমালায় বলা আছে যে 50,000 টাকার বেশি সাথে নিয়ে চলাচল করার কথা না কারো, এবং এমনকি 10,000 টাকার বেশি যদি ধরা পড়ে পোলিং এজেন্টের কাছে সেটা নিয়েও প্রশ্ন উঠবে। এরকম কিছু একটা বলা আছে, আপনি আইনটা যদি খুঁজে দেখেন। আমার পুরোপুরি মনে নাই, তবে এতটুকু মনে আছে যে 50,000-এর বেশি কারো কাছে পাওয়া যাওয়ার কথা না, যারা সরাসরি নির্বাচনের সাথে সংযুক্ত, সরাসরি রাজনৈতিক দলের কোনো নেতা, এবং স্পেশালি নির্বাচন হচ্ছে এমন এলাকায় যদি এই বিরাট অঙ্কের টাকা নিয়ে কেউ ঢোকে তাহলে তাকে প্রমাণ করতেই হবে যে এই টাকাটা নির্বাচন ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল। কিন্তু এই ছুটির দিনে যখন সব কিছু বন্ধ এবং গার্মেন্টসের ব্যবসা যদি হয়, সেই গার্মেন্টস কেনা বেচা মূলত বড় শহরগুলিতে হয়, ঠাকুরগাঁওতে 50 লক্ষ টাকা নিয়ে রওনা দেওয়া কিংবা তার বাড়িতে রওনা দেওয়াটা আমার কাছে মনে হয় যে বেশ প্রশ্নবিদ্ধ ব্যাপার আর কি। আর আরেকটি জিনিস হচ্ছে, ভিডিও যখন হচ্ছিল উনি একদমই তার চেহারা দেখতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু আমার কাছে মনে হয়েছে তিনি লজ্জা পেয়েছেন, সেই কারণে তিনি আসলে মুখ দেখাতে দিতে চাচ্ছিলেন না, কিন্তু তার পরিচয় তো প্রকাশিত হয়েছে। এই জিনিসটা আসলে অস্বাভাবিক। জি, আপনার কাছে আমি আবার যেসব উত্তর দেওয়া হয়েছে এই উত্তরগুলি খুব যুক্তিসঙ্গত নয় আর কি। জি, আমি আপনার কাছে আসবো। আমি এ পর্যায়ে ফরিদুল হকের কাছে আসতে চাই। ফরিদুল হক, এই বিষয়টি আপনার কাছে কি মনে হয়, যেটি নিয়ে সারাদিন ভর আলোচনা ছিল, আসলে ঘটনাটা কি আপনার কাছে কি মনে হয়? জি, ধন্যবাদ আপনাকে, সবাইকে শুভেচ্ছা। সেটা হচ্ছে যে প্রথমত আইনের ব্যাপারটা আমি খুব পরিষ্কার না, মানে উনি প্রার্থী নন, তো উনি জেলা জামায়াতের আমির হিসেবে ধরেন, আমি রাজনৈতিক ব্যক্তি হিসেবে ধরি যে উনি এই টাকা বহন করতে পারেন কিনা, এটা একটা প্রশ্ন রয়ে গেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে উনি কিন্তু ডিক্লেয়ার করে ঢাকার কাস্টমস থেকে এটার পেয়েছিলেন, গ্রিন সিগন্যাল পেয়েছিলেন, তারপরে উনি গিয়েছে। এখানে কিন্তু ওনাকে আটকানো হয়নি, ওইখানে যাওয়ার পরে ওনাকে আটকানো হয়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে উনি যাওয়ার পরে খুব দ্রুত সিসিটিভি ফুটেজটা ভাইরাল হয় মিডিয়াতে। কোঅর্ডিনেটেডলি কীভাবে সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়, কারা ভাইরাল করতে পারে, কাদের ওই এক্সেস আছে, এটা কিন্তু আমরা জানি। সো এইটা একটা ধরেন কোঅর্ডিনেটেড অ্যাটাক হইতে পারে, মানে ডিফেম করার একটা অ্যাটাক, এটা একটা জিনিস হইতে পারে।
আরেকটা জিনিস যেটা সম্ভাবনা আছে সেটা হচ্ছে এরকম একটা দুইটা ঘটনা একটু দুর্বলতাকে কাজে লাগিয়ে একটা দুইটা ঘটনা দেখিয়ে প্রশাসন এবং মিডিয়ার যৌথ প্রযোজনার একটা দুইটা ঘটনা দেখে নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার একটা চেষ্টা করা হয়। এর আগে আমরা এটা দেখেছি। প্রশাসন এবং মিডিয়ার যৌথ প্রযোজনা বলছেন আপনি। যৌথ প্রযোজনা আমার কাছে খুব স্পষ্ট করে আমি বলি, সেটা হচ্ছে যে কক্সবাজারে যখন নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম, তাসনিম জারারা গিয়েছিলেন, তো কক্সবাজার এয়ারপোর্টের যে ভিডিও ফুটেজ আমরা মিডিয়াতে দেখেছি, এয়ারপোর্টের ভিডিও ফুটেজের অ্যাক্সেস কার কাছে থাকে এবং এই ফুটেজ মিডিয়ার কাছে কিভাবে আসে এটা আমরা পরিষ্কারভাবে জানি। কিংবা ধরেন কয়েকদিন আগে জামাতের একজন প্রার্থী, আমি তার মানে তারা কি করেছেন সেটার পক্ষ নিচ্ছি না, আমি বলছি যে কয়েকদিন আগে এই একটু পুরনো একটা ভিডিও, জামাতের একজন প্রার্থী ঢাকা 17 আসনের একজন এমপির বডি ক্যামেরার ফুটেজ কীভাবে একজন প্রবাসী সাংবাদিকের কাছে যায়, এগুলো কিন্তু খুব কোঅর্ডিনেটেড। হ্যাঁ, মানে এগুলো কাদের হাতে থাকে, অথরিটিটা কারা এবং কারা এটা সাপ্লাই করে, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজের অ্যাক্সেস কি আপনাদের কাছে থাকার কথা? নিশ্চয়ই না, এটা থাকার কথা প্রশাসনের কাছে, মূলত গোয়েন্দা সংস্থার কাছে থাকে। গোয়েন্দা সংস্থারা কখন এটা সাপ্লাই দেয়, কখন দেয় না, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এয়ারপোর্টে অ্যাজ ইফ ধরেন আর কোনো ঘটনা ঘটে না, অনেক ঘটনা ঘটে, বাকিগুলো কেন সামনে আসে না, এগুলো কেন সামনে আসে? একটা জিনিস আপনাকে আমি একটু বলি, 2001 এবং 2008-এর নির্বাচনের সময় মনে করেন, জাস্ট নির্বাচনের আগের দিন এবং কারণ নির্বাচনের আগের দিন প্রচারণা থাকে না, নির্বাচনের আগের দিন সবাই অন্য ধরনের কাজকর্মে ব্যস্ত থাকে, মিটিং টিটিং করে, এগুলোর মধ্যে ব্যস্ত থাকে। এবং নির্বাচনের আগের রাত খুব গুরুত্বপূর্ণ, যে রাতটা এখন শুরু হয়েছে, এই সময় আসলে প্রশাসন কি মেসেজ দিতে চায়, এটা কিন্তু নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করার এক ধরনের মেসেজ। যাচ্ছা, ওদেরকে যেহেতু টার্গেট করা হচ্ছে, তাহলে বোধহয় এরা জিতবে, মানুষকে এইভাবে বোঝানোর একটা চেষ্টা করা হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এবার তো সেই পরিস্থিতি নেই। এত বেশি তরুণ ভোটার কিংবা নতুন ভোটার 4 কোটির উপরে তারা ছিলেন না। এখন প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলোকে জাজ করতে পারে। তো এবং 90% ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা আছে এবং ভোট কেন্দ্র থেকে ভোটের রেজাল্টটা দেওয়া হবে। অতএব আপনি ওইখান থেকে এটাকে ম্যানিপুলেট করতে পারছেন না। তো এই ধরনের দিয়ে, মানে এই পুরনো নেক্সাস দিয়ে ভোটের রেজাল্টকে ম্যানিপুলেট করার যে ধরেন মানে কি বলে যে দুরভিসন্ধি কারোর মধ্যে যদি থাকে, আমি তাদেরকে সতর্ক হইতে অনুরোধ করব। জি, আপনার কাছে আবারও আসবো। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, নিয়ম অনিয়মের দেখেন, ভোটের ফুটেজ কোথা থেকে এসেছে এই প্রশ্ন গুরুত্বপূর্ণ না, ফুটেজটা সত্য না মিথ্যা সেটা গুরুত্বপূর্ণ। ফুটেজ যদি কেউ প্রকাশ করে দিয়ে থাকে, তাহলে যেটা হয়েছে সেটি হচ্ছে যে আমরা জেনেছি। ফুটেজ ধরেন প্রকাশিত হইল না, তাও কি খবরটা হতো না? উনি তো ধরা পড়েছেন, সংবাদ মাধ্যম দিয়ে তো ফুটেজ ছাড়া। মূল বিষয় হচ্ছে 50 লাখ টাকা নিয়ে উনি কোথায় যাচ্ছিলেন এবং 50 লক্ষ টাকা এই বন্ধের দিনে ওনার কোথায় কি কাজ উনি ব্যবহার করবেন, এটা শুধু উনি উত্তর দিবেন। এটা খুব বড় কিছু না। এটা দিয়ে নির্বাচনের ফলাফল কেন ম্যানিপুলেট হবে? উনি উত্তর দিতে না পারলে ম্যানিপুলেট হবে। উনি উত্তর দিয়ে দিলে তো কোনো ম্যানিপুলেট হবে না, বরং ওনার সততা, ওনার নিষ্ঠা, ওনার কষ্টার্জিত 50 লক্ষাধিক টাকা, এটা তো আমরা মনে করি এটা সেলিব্রেট করার মতো, যে একজন ব্যক্তি হাতে 50 লাখ টাকা নিয়ে ঘোরাফেরা করতে পারেন। এটা খারাপ কিছু না। কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্যখানে, সব তো বন্ধ। এখন এই বন্ধের মধ্যে এত টাকা লোকে, আমি জানি যে বন্ধের মধ্যে টাকা নিয়ে ব্যাংকে রাখে, আর উনি ব্যাংক থেকে টাকাটা তুলেছেন। এবং কবে তুলেছেন? এটা যখন ব্যাংক খোলা ছিল তখন, তাই না? তো ব্যাংক খোলা ছিল কবে? এই জিনিসগুলো তো প্রশ্নবিদ্ধ হবে। সরকারি কর্মকর্তারা এক জায়গাতে এটা ছেড়ে দিয়ে আরেক জায়গাতে ধরে। যিনি ধরেছেন তিনি আইনের মধ্যে ধরবেন মনে করেছেন, আরেকজন হয়তো উনি আমির বলে ওনাকে ছেড়ে দিচ্ছেন, ভাবছেন যে আমির সাহেব ধরে আবার কি বিপদে পড়ি, তাই না? উনি তো একটা জেলার আমির। অতএব এইগুলা কোনো প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে নিয়ম ভাঙা হয়েছে নাকি হয় নাই, এবং নিয়ম কে ভেঙেছেন। ওনারা জানেন না যে এগুলো ম্যানিপুলেটেড হয়, ওনারা জানেন না যে এইসব জিনিসপত্র বের হয়ে যায়, তাহলে উনি এটা নিয়ে হাঁটাহাঁটি করছেন কেন? ওনার তো জানারই কথা এগুলো আগে হয়েছে, কারা এগুলো ছেড়ে দিয়েছে। তো কারা এগুলো ছেড়ে দিয়েছে ওনাদের চেয়ে আমরা কম জানি, ওনারা বেশি জানে। তো বেশি জানার লোকজন এটা কেন করলো? এগুলোর কোনো উত্তর হবে? এগুলোর কোনো উত্তর নাই। একসাথে ইলেকশন করলে ওইটা ডিফেন্ড করতে হয় না, বরং একসাথে ইলেকশন করলে কেউ যদি উল্টাপাল্টা করে ওটা ধরে দেওয়াই হচ্ছে জেনজিদের কাজ। আমরা তাই জানতাম, কিন্তু এখন আমরা দেখছি জেনজিরা চুপ, কারণ তারা ওদের সাথে ইলেকশন করছে। এই কারণে নিয়ম অনিয়মের ভোট, এটা তো একটা অনিয়ম, এই যে অনিয়মের ভোট। জি, আরো একাধিক অনিয়মের বিষয়টি আমরা দেখেছি। দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপিদের বিষয়গুলো দেখেছি। এছাড়া পাল্টাপাল্টি বিভিন্ন বক্তব্য দেখেছি। আপনার কাছে কি মনে হচ্ছে যে আসলে নির্বাচনটা নিয়ম অনিয়মের এই বিষয়গুলি, অভিযোগটাকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এখানে অনেক অনিয়ম আছে, তবে আমরা অনিয়মগুলিকে উপেক্ষা করে আমরা নির্বাচনে যেতে চেয়েছি, কারণ নির্বাচনে একমাত্র গণতন্ত্রে যাওয়ার রাস্তা। নির্বাচন ছাড়া গণতন্ত্রে যাওয়ার আর কোনো রাস্তা নেই। ফলে মানুষ ভোট দিলে এবং ভোট ঠিক মতো গোনা হলে সঠিক ভোটের মাধ্যমে
যে কেউ নেতৃত্বে আসবেন, যে বা যারা অধিকাংশ সদস্য পদে বিজয়ী হবেন তারা সরকার গঠন করবেন। যদি সংখ্যাগরিষ্ঠতা অর্জিত না হয় তাহলে মিলেমিশে সরকার করবেন, আর যদি সংখ্যাগরিষ্ঠ অর্জিত হয় তাহলে একা করবেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ হয়ে গেলে তো হলোই, তারা সংবিধানও বদলাতে পারবেন, ওরকম জায়গাতে পৌঁছে যাবেন। নির্বাচন কমিশন কি সুষ্ঠুভাবে তার দায়িত্ব পালন করতে পেরেছে এ পর্যন্ত, কি মনে হয় আপনার কাছে? নির্বাচন কমিশন 50-50, তারা সুষ্ঠুভাবে অনেক কাজ করতে পারেনি। কি চাপের মুখে ছিল কি নাকি কোনো তারা প্রভাবে? তো শুরু থেকে চাপের মধ্যে আছে। তারা একটা প্রতীক ঠিকমতো বরাদ্দ করতে পারে না, তারা প্রতীক বানাতে পারে না, প্রার্থী নিজে প্রতীক বানায় তাদের কাছে দিয়ে আসে, তারপরে তারা সেটাকে ইয়াস বলে, তাদের সামনে বসে লোক অনশন করে, নিবন্ধন পায় না, অনশন করার পরে নিবন্ধন পায়, নিবন্ধন পাওয়ার সময় বা তার কি কারণে পেল, আর যখন দিল না কি কারণে দিল না, এগুলোর কোনো ব্যাখ্যা তারা দেন নাই। তারপরে নির্বাচন কমিশন সরকার হ্যাঁ না ভোটের পক্ষে প্রচারণা করেছেন, হঠাৎ মাঝখানে তারা বলেছেন নিয়ম ভঙ্গ হচ্ছে, যেন সরকার নিয়ম জানে না, সরকারি নিয়ম সরকারই জানে না। হ্যাঁ, নির্বাচন কমিশন মনে করিয়ে দিয়েছে সরকারকে। চিন্তা করেন, নির্বাচনের বিধিমালা ভঙ্গ করেছে কি? সরকার নিজে। তো এরপরে যদি আমরা বলি যে এই নির্বাচন খুব মানে নিয়ম মেনে হয়েছে, তা নয়। তারপরে দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে তো রীতিমতো সবাই চুপ করে থেকেছে, কিচ্ছু বলে নাই। এবং বহু দ্বৈত নাগরিক নির্বাচন করছেন, তারা নির্বাচনের পরে জিতলে পরে হয়তো দ্বৈত নাগরিকত্ব ছেড়ে দিবেন, আর না জিতলে পরে আবার যার যার দেশে চলে যাবেন। কেমন না ব্যাপারটা? মানে আপনি এসেছেন আমাদের এখানে ছড়ি ঘুরাতে, আপনি এমপি হবেন, ছড়ি ঘুরাতে না পারলে ওই দেশে আপনি আবার একজন সাদা কালো এমপির নিচে বসে তাকে স্যার ডাকবেন, ইয়োর হাইনেস ডাকবেন, লর্ডশিপ ডাকবেন, অনেক কিছু ডাকতে পারেন, চলে যাবেন, তাই না? তো ব্যাপারটা কিরকম হয়ে গেল না? পোস্টাল ব্যালট, এটা নিয়ে অনিয়ম আছে। তারপরে এই যে হ্যাঁ না ভোটের যে বাক্স, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। এটাতে যে নম্বর দেওয়া হয় নাই, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপরে এই যারা হিজাব পরিহিতা তাদের চেহারা কে পরীক্ষা করবেন, এটা নিয়ে সংশয় হয়েছে। এরকম অনেক জায়গাতে প্রশ্ন রয়ে গিয়েছে। এমনকি অস্ত্রধারী কে হবে, মোবাইল ফোন বন্ধ করে আবার মোবাইল ফোন চালু করেছেন, তাই না? এরকম অনেক কিছু তারা করেছেন। আপনার কাছে আসি ফরিদুল হক, যেটি বলছিলেন যে আসলে আপনি বলছেন যে প্রশাসন এবং মিডিয়া, এটা কেন, মানে আপনার কাছে কেন মনে হয় যে তারা পক্ষপাতিত্ব বা এক পক্ষের দিকে ঝুঁকে গেছে? একটা আছে না যে এক একটা বড় ঘটনা কিংবা একটা বড় সিমটম পুরো সিনারিওটাকে বলে দেয় যে ঘটনা কি ঘটতে যাচ্ছে। আপনি তারেক রহমান সাহেবের প্রোটোকল খেয়াল করেন, তাহলে আপনি টের পাবেন উনি কোন স্ট্যাটাসে এই প্রোটোকল পাচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী এবং সাবেক রাষ্ট্রপতির ছেলে হিসেবে আইনগতভাবে কোনো প্রোটোকল দেওয়া যায় এরকম কোনো স্ট্যাটাস আছে আমার জানা নেই। যদি থেকে থাকে তাহলে আপনি আমাকে করবেন। চাইলে সরকার একটা স্ট্যাটাস ক্রিয়েট করে, একটা আইন ক্রিয়েট করে ওনাকে প্রোটোকল দিতে পারতেন, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ডিক্লেয়ার করলো না এবং প্রোটোকলটাও দেওয়া হচ্ছে, এটা নিয়ে আমার আপত্তি আছে। সিমিলারলি একই আপত্তি আমরা করেছিলাম গত জুন মাসে, যে আপনি নির্বাচন ফেব্রুয়ারিতে না ডিসেম্বরে দেন, নভেম্বরে দেন, কালকে দেন। ভাই, বাংলাদেশে বসে ঘোষণা করেন, লন্ডনে মিটিং করে ঘোষণা করেন কেন? খুব ভ্যালিড কোশ্চেন। তো এটা দিয়ে আসলে তখন থেকে জুন থেকে আসলে জিনিসটাকে একদিকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর বাংলাদেশের যে প্রশাসন এবং বাংলাদেশের যে ইনস্টিটিউশন, যেহেতু এখানে বিল্ড আপ হয়নি, সো ইনস্টিটিউশন নামের যে প্রশাসনগুলো আছে ওইটাও আসলে এক ধরনের প্রশাসনের এক্সটেনশন। তো ওইগুলো যেগুলো আছে এরা আসলে সবসময় দেখে যে বাতাস কোন দিক থেকে আসতেছে, ছাতিটা সেই দিকে ধরবে আর কি। এটা দায় কি আপনাদেরও নেই? আপনারা যারা নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, নতুন স্বপ্ন দেখিয়েছিলেন, সেই জায়গাটাতে আপনারা যেতে পারেননি বা নিয়ে যেতে পারেননি? দায় থাকতে পারে, কিন্তু ধরেন আমাদের ছোট কাঁধে যদি এত বড় দায় পুরোটা চাপিয়ে দেন তাহলে একসময় বড় হয় না। এটা একটু ধরেন এখানে আমি করি, একটু আপনাকে ধরেন মানে একটু ডিফেন্ড ঠিক না, মানে একটু আপনার সাথে আমি একটু দ্বিমত করি। মানে আমাদেরকে আর একটু বিগার পিকচারে দেখতে হবে। ধরেন দায়টা চাপাই দিলে এটা জিনিসটা খুব ইজি, এনসিপির উপরে সব দায় দিয়ে দাও, ব্যাপারটা খুব ইজি। কিন্তু আপনাকে রিয়েলিটিটা বুঝতে হবে। রিয়েলিটিটা হচ্ছে লিটারালি মনে করেন যে ধরেন 1 বছরের একটা দল যে আসলে মানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে তৈরি হয়েছে একটা গণঅভ্যুত্থানের পরে, সে সব কিছু বাংলাদেশে ঠিক করে ফেলতে পারবে অন্যদের সহযোগিতা ছাড়া? লিটারালি এটা মনে করেন কিনা? যদি এটা মনে করে প্রশ্ন করেন তাহলে আমার কোনো উত্তর নাই। কিন্তু না, শুধুমাত্র এনসিপির একজন নেতাকে যেহেতু পাওয়া গেছে, ওকে একটু আটকায়, যেহেতু ওরা কিছু ভুল করছে। আমি ভুল স্বীকার করছি। আপনাকে এটা বুঝতে হবে যে পাওয়ার নেক্সাসে যারা থাকে, ঠিক আছে, এদের সবাইকে অ্যাভয়েড করে আপনি চাইলেই রাতারাতি কোনো কিছু করতে পারবেন না। আপনি চাইলে ধরেন, আপনি খেয়াল করেন, আমরা পুরো প্রায় বছরখানেক ঐক্যমত কমিশনে বিএনপির সাথে আমরা লাগাতার বিতর্ক করে গেছি। জুলাই চার্টারে এই জিনিস লাগবে। আমরা জুলাই চার্টারে একটাও অগণতান্ত্রিক দাবি করছি? এটা তো করিনি। আমরা বলছি কি যে ভাই, এককেন্দ্রিক একটা রাষ্ট্র আপনি 54 বছর চালাইছেন, আপনি এটাকে একটু বহুকেন্দ্রিক করেন।
গণতন্ত্রের একদম বেসিক জিনিস হচ্ছে ভাই সেপারেশন অফ পাওয়ার, অ্যাকাউন্টেবিলিটি, চেকস অ্যান্ড ব্যালেন্স, এগুলো খুব বেসিক জিনিস। এগুলো ধরেন 400 বছর আগে পৃথিবীতে আবিষ্কার হয়েছে, এগুলো আমরা নতুন বলতেছি না, অন্তত 400 বছর আগে পৃথিবীতে আবিষ্কার হয়েছে। এরপর আস্তে 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 পৃথিবী এখানে আসছে, ধারণাগুলো আবিষ্কার হয়েছে। এইটা তারা প্রত্যেকটা জায়গাতে বাধা সৃষ্টি করছে। আপনি খেয়াল করেন জুলাই চার্টারে ওনারা সাইন করছেন, সাইন করার পরে বিএনপি যে ম্যানিফেস্টো দিল, যে ম্যানিফেস্টো নিয়ে কিন্তু আমরা আলাপ সেই করার বাধা সুযোগ আপনারা পাইনি। আসলে টপকাতে পারেননি। আমি বলি যে বিএনপি যে ম্যানিফেস্টো দিল, এই ম্যানিফেস্টো নিয়ে আমরা কিন্তু আলাপ করার সুযোগ পাইনি, কারণ ওনারা লাস্ট টাইমে ম্যানিফেস্টো দিয়েছেন। ম্যানিফেস্টো এমন একটা সময় দিয়েছে, সেটা মিডিয়ার কারণে হোক কিংবা মাঠের বাস্তবতার কারণে, ম্যানিফেস্টো নিয়ে কিন্তু মিডিয়াতে খুব বেশি আলাপ হয় না। আপনি খেয়াল করে দেখেন, খুব বেশি আলাপ কিন্তু ম্যানিফেস্টো নিয়ে আমরা করার সুযোগ পাইনি। পরিস্থিতিটাই এরকম। এই ম্যানিফেস্টোর ভিতরে আপনি পরিষ্কারভাবে দেখবেন অন্তত 8-9টা পয়েন্টে বিএনপি জুলাই চার্টারের এগেনিস্টে দাঁড়াইছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা মোস্ট যে জায়গাটা আমরা বারবার ফোকাস করেছি যে এক কেন্দ্রিক জায়গা থেকে বের হন, একটু পাওয়ার অ্যান্ড ব্যালেন্সটা করেন, একটু চেকস অ্যান্ড ব্যালেন্স হোক, একটু ধরেন অ্যাকাউন্টেবিলিটি করেন, প্রতিষ্ঠানগুলোকে একটু দাঁড়াইতে দেন, নির্বাচন কমিশন, অডিটর জেনারেল, দুর্নীতি দমন, এগুলো একটু দাঁড়াইতে দেন। তাইলে ধরেন আপনার অ্যাকাউন্টেবিলিটি হবে সরকারের। এভাবে তো আপনি আজীবন চালাতে পারবেন না। ওই জায়গাতে বিএনপি স্পষ্টভাবে তাদের ম্যানিফেস্টোর ভিতরে উল্লেখ করেছে যে আমরা এক কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থায় রাখতে চাই, এক কেন্দ্রিক, এটা স্পষ্ট আছে বিএনপির, সম্ভবত তাদের 8 নম্বর পয়েন্ট, আমি দেখাতে পারবো চাইলে। এখন আপনি খেয়াল করেন বিএনপি একটা জিনিস চাচ্ছে না বাংলাদেশে। আপনি পরিস্থিতিটা খেয়াল করেন, 1.5 বছর বিএনপি চাচ্ছে না এবং বিএনপি ভেতর থেকে বাধা দিচ্ছে। আদতে এটা করা সম্ভব? সাথে সাথে জামায়াতের কি কোনো রাষ্ট্র প্রকল্প ছিল? আমরা বিএনপি অন্তত একটা 31 দফা দিয়েছে যুগপৎ আন্দোলনের সময়। জামায়াত গত 10 বছরে কোনো ধরনের কোনো রাষ্ট্র প্রকল্প দিয়েছে? দেয়নি। তারা যেহেতু তাদের কাছে রাষ্ট্র প্রকল্প নাই এবং গণ অভ্যুত্থানটা ঘটেছে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের একটা পলিটিক্যাল বেনিফিট নিতে হবে, ওনারা কি করেছে? ওনারা বুঝে না বুঝে হোক আমি জানি না, ওনারা হয়তো বুঝেই নিয়েছেন, ওনারা কিন্তু ইয়ের পক্ষে দাঁড়িয়েছেন, জুলাই সনদের পক্ষে দাঁড়িয়েছেন। পক্ষে দাঁড়িয়ে ধরেন সবসময় ওনারা কনসিস্টেন্ট এখানে থাকেননি। ওনারা ধরেন ওনাদের দিক থেকে ধরেন আমরা স্যাবোটেজের শিকার হয়েছি। কি, ওনারা যখন পিয়ারের জন্য মুভমেন্টে গেলেন, পিয়ারের আলোচনা কিন্তু টেবিলে নাই। আর টেবিলে যখন একটা আলোচনা থাকে তখন রাস্তায় যেতে হয় না, তখন যেটা হয় জিনিসটার মধ্যে একটা অবিশ্বাস, সন্দেহ তৈরি হয়। আমাদেরকে বারবার আসলে তখন ডিফেন্ড করতে হয়েছে যে না, আমরা নির্বাচন বানচাল করতে চাচ্ছি না। এরকম অনেকগুলো সিচুয়েশন কিন্তু ঘটেছে। এখন বাংলাদেশের পুরনো 2টা রাজনৈতিক শক্তি, শক্তিশালী রাজনৈতিক শক্তি, সাংগঠনিকভাবে যাদের শক্তি আছে এবং যারা একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই ধরনের শক্তি যখন আপনাকে সহযোগিতা না করে, এনসিপি একার পক্ষে, মানে আমি একটা ঘটনা দিয়ে উদাহরণ দিলাম, এনসিপির একার পক্ষে পুরো জিনিসটাকে চেঞ্জ করা খুব difficult। আসলে প্রশ্ন আমি এটা আসলে বলছি না যে ফরিদ, দায় নেই, আমি এটা বলছি না যে দায় নেই, অনেকগুলো দায় আছে, আপনি কোশ্চেন করতে পারেন, আমি বলতে আমরা পারি। 5 তারিখে যে ছাত্র জনতার যে শক্তি দেখেছি, সেই শক্তিটা কমে গেছে। সেখানে আপনি বলছেন যে পুরাতন রাজনৈতিক যে ধারা ছিল, সেই রাজনৈতিক শক্তিগুলোই সামনে চলে এসেছে, তাদের সঙ্গে আর পেরে ওঠা যায়নি, কলিয়ে ওঠা যায়নি। অনেকগুলো জায়গাতেই। আপনার বক্তব্য সেটি। তুষার ভাই কি মনে করেন আসলে পুরো বিষয়গুলো, ওর দোষ, এর দায়, এটার থেকে? জামাত ইসলামের কোনো রাষ্ট্র প্রকল্প নাই, কিন্তু জামাত ইসলামের সঙ্গে এনসিপি ইলেকশন করছে কি জামাত ইসলামকে রাষ্ট্র প্রকল্প শেখানোর জন্য? জামাত ইসলামের রাষ্ট্র প্রকল্প সবসময় ছিল, তারা আল্লাহর আইন চেয়েছে, রাষ্ট্র হবে কিরকম? ইসলামী রাষ্ট্র হবে। তারা এটা বহুবার বলেছে, তাদের জন্ম থেকে তারা বলে যে রাষ্ট্র হবে ইসলামী আইন অনুযায়ী চলবে। হঠাৎ করে জামাত ইসলাম সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে। জামাত ইসলাম এমন ডান তৈরি হয়েছে বাংলাদেশে, এখন জামাতকে মনে হয় তারা মাঝখানে আছে। এই ব্যাপারটা তো বুঝতে পারছেন নিশ্চয়ই, যে আপনি ছিলেন ডানে, কিন্তু আপনার ডানে আরো লোক দাঁড়িয়ে গেছে, তার ফলে ওরা মনে হচ্ছে ওরা মাঝখানে। ব্যাপারটা এরকম হচ্ছে। জামাত নিজেকে মধ্যপন্থী লিবারেল দাবি করছে, কিন্তু তারা পরিষ্কার বলেছে তারা কার আইন চায় এবং কার শাসন চায়। তাদের রাষ্ট্র প্রকল্প পরিষ্কার, তাদের রাষ্ট্র প্রকল্প 1400 বছর আগে তৈরি হওয়া, তাই না? তো এটা নাই বলে কিভাবে কেউ বলতে পারে জামাতের রাষ্ট্র প্রকল্প নেই? অবশ্যই আছে। জামাত সেই রাষ্ট্র তৈরি করার জন্য বহুদিন ধরে চেষ্টা করছে। অতএব জামাতের রাষ্ট্র প্রকল্প আছে, সেই রাষ্ট্র প্রকল্পের সঙ্গে এনসিপি যুক্ত হয়েছে, অতএব এনসিপি নৈতিক সমর্থন দিয়েছে রাষ্ট্র প্রকল্পকে। এনসিপির রাষ্ট্র প্রকল্প বাস্তবায়িত হবে জামাতের এই সরকারের মধ্যে, যদি বা জামাতের না থাকে। যেখানে রাষ্ট্র প্রকল্প নাই সেখানে তার আগে যোগ দিয়েছেন, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ছোট কাজ খুব ভালো কথা, তাহলে ছোট বন্ধু ইলেকশন করতেন। কমিউনিস্ট পার্টি করছে না 30টা আসনে, 32টা আসনে বা ছোট ছোট আসনে, আপনারাও করতেন 30টা, 32টা, 40টা আসনে, দেখতেন মানুষ আপনার পিছনে দাঁড়ায়, 40টায় হয়তো জিততেন। কিন্তু আপনারা ভাগ বাটোয়ারা করেছেন, এবং সে বাটোয়ারায় কার সাথে গিয়েছেন, কাদের সঙ্গে গিয়েছেন? যাদের সঙ্গে আদর্শের কোনো মিল নাই। এনসিপি পারে না মানে কি? এনসিপি যারা তরুণ তারা কিন্তু একদিকে দাবি করছেন যে তারা এইরকম আজদহা স্বৈরাচার, তাই না, এইরকম মনস্ট্রাস অটোক্রেসি, সেটাকে তারা নামিয়ে দিয়েছেন। প্রশ্ন সেই জায়গায়, হ্যাঁ, এবং সেই মনস্ট্রাস অটোক্রেসি যাতে ইলেকশন করতে না পারে, যাতে সেই দল নিষিদ্ধ হয়, সেই আন্দোলন কারা করেছিল? জামাত গিয়েছিল সেই আন্দোলনে, বিএনপি গিয়েছিল সেই আন্দোলনে, এনসিপি করেছিল সেই আন্দোলন।
আওয়ামী লীগকে নিষিদ্ধ করে? সেই বাংলাদেশে যে এনসিপি NCP বা আওয়ামী লীগকে- ছাত্র জনতা যেটি চাইতো যে সেটি আওয়ামী লীগকে এনসিপি নিষিদ্ধ করতে সেটি পারে, হতো। এনসিপির মানে তরুণরা, আমি বলছি এনসিপি একা করেছে, বা তরুণরা, যে জি, তরুণরা সেই- আওয়ামী লীগকে নিষিদ্ধ স্থগিত করে দিতে পারে, তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, দেশ থেকে পালাতে বাধ্য করতে পারে, তারা শুধুমাত্র একা নির্বাচন করতে পারে না। নির্বাচনের সময় তাদের কাজ ছোট, রাষ্ট্র প্রকল্প নাই, তাদের সঙ্গে তাদের যেতে হয়। সম্পূর্ণ আদর্শিক বিরোধ আছে, নারী স্বাধীনতা নিয়ে চূড়ান্ত বিপরীত অবস্থানে রয়েছে তাদের প্রধান দল এবং তারা কিন্তু সেইখানে তারা নির্বাচন করছে একই সাথে, এবং একসঙ্গে ভোটের বাক্স শেয়ার করবে, কর্মী শেয়ার করছে। কিভাবে হয় এটা? কে তাহলে আদর্শ জলাঞ্জলি দিল? জামাত তো তার আদর্শ জলাঞ্জলি দেয়নি। জামাত তার আদর্শ ঠিক জায়গা মতো আছে। তাহলে কে করলো এই কাণ্ডটা? কারা করলো? কে হতাশ হবে? কাদের হতাশ হওয়া উচিত? আমাদের মতো ভোটাররা এইসব জায়গাতে হতাশ হয়েছে। কারণ আপনি কি করে নতুন রিপাবলিক তৈরি করবেন যদি আপনি নতুন রিপাবলিক বোঝেই না, রিপাবলিকই বোঝে না, রাষ্ট্র প্রকল্প নাই, তার সঙ্গে আপনি গিয়েছেন? তাহলে নতুন রিপাবলিক কেমনে হবে? নতুন সংবিধান কেমনে হবে? তাই না? এটা জুলাই সনদের ভিত্তিতে হবে। ওকে, জুলাই সনদে ওরা সই করে নাই, এনসিপি জুলাই সনদে এখনো সই করে নাই, তাইলে কেন গণভোটের পরে করবে, অথবা ইলেকশন হয়ে গেলে করবে, জি, অথবা এই জুলাই সনদ বাস্তবায়ন করতে পারবে, এইটা তারা জামাতকেই মনে করছেন, তাই না? বরং আমি মনে করি বিএনপি এখানে অনেক সততার পরিচয় দিয়েছে। তারা কোনো ধরনের প্রতারণা না করে তারা বলেছে কোনটা তারা করবে, কোনটা তারা করবে না, এবং যদি সেটা করবে এবং করবে না এটা দিয়ে তারা মানুষের ম্যান্ডেট আনতে পারে, তাহলে তো কোনো অসুবিধা থাকে না। তারপরেও তারা বলেছে জুলাই সনদ যদি হ্যাঁ ভোটে বাস্তবায়িত হয়, তারা হ্যাঁ পক্ষে ভোটও চেয়েছে। অতএব আমি দেখি যে রাজনৈতিকভাবে যদি ভুল ত্রুটি বিশ্লেষণ করেন, তাহলে দুই দিকেরই ভুল ত্রুটি আছে, বিএনপিরও আছে, জামাত ইসলামেরও আছে, এনসিপিরও আছে, এলডিপিরও আছে, সবারই আছে, ভুল ত্রুটি কম আর বেশি। কিন্তু আদর্শিক জায়গাতে যে বিরোধ তৈরি হয়েছে, সেই বিরোধটা অত্যন্ত কনফিউজড করে দেয় আমার মতো ভোটারদেরকে। কেন? কারণ আমরা বুঝতে পারছি না আসলে আমরা কোথায় যাব, আমরা কাকে ভোটটা দিব। যে জিতবে সে কি নারীকে স্বাধীন করবে? কারণ সে বলছে হালাল ট্যুরিজম চালু করবে। হালাল ট্যুরিজম কি জিনিস? হালাল ট্যুরিজম হচ্ছে আপনি যদি চীনে যান, আপনি যদি এমন দেশে যান যেখানে হালাল নাই, সেই সব জায়গাতে হালাল ট্যুরিজম ক্রিয়েট করা হয়, যে আপনার জন্য হালাল খাবার পাবেন, নামাজের জায়গা পাবেন, আপনি এমন একটা জায়গায় যেতে পারবেন যেখানে কেউ ন্যাংটো হয়ে ঘুরে না, এরকম জায়গায় আপনি যেতে পারবেন। বাংলাদেশে আপনি হালাল ট্যুরিজম কিভাবে চালু করবেন? জি, এই প্রসঙ্গে বাংলাদেশে তো আজ সবখানে হালাল খাবার পাওয়া যায়, বাংলাদেশে কেউ হিজাব পরলে তাকে কেউ বিরক্ত করে না, এবং বাংলাদেশে মুসলিমরা অন্তত আরেকজন মুসলিমকে শ্রদ্ধা সম্মান করে। এইখানে আপনি হালাল ট্যুরিজম কিভাবে করবেন? এইটা আপনি কিভাবে করবেন, এটা কোনো ব্যাখ্যা নেই আমি হালাল ট্যুরিজম চালু করবো। হালাল ট্যুরিজম চালু করা হয়, মুসলিমরা সাধারণত অমুসলিম দেশে গেলে হালাল হারাম বেছে খেতে পারে না, সেইখানে কাপড় চোপড়ের ঝামেলা হয়, সেখানে নামাজের জায়গা থাকে না। যেমন আপনি প্যারিসে গেলে প্রকাশ্যে আপনি রাস্তাঘাটে নামাজ পড়তে পারবেন না, এমনকি প্রকাশ্য জায়গাতেও দাঁড়াতে পারবেন না, নামাজ পড়ার জন্য বাধা দেয়, আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ, তো এরকম জায়গাতে গেলে ওই জায়গাতে হালাল ট্যুরিজম চালু করে ওরা, বিধর্মীরা। কেন? যে মুসলিম ট্যুরিস্ট যেন তারা পায়, কারণ মুসলিমরা সারা পৃথিবীর ট্যুরিজমে অলমোস্ট 11-12% তারা খরচ করে, এটাকে তারা আরো বাড়াতে চায়। কারণ বহু মুসলিম হালাল হারাম বাঁচে বলে এইসব দেশে যায় না, তারা মনে করছে যে হালাল ট্যুরিজম চালু করলে তারা ওখানে আরো মুসলিম ট্যুরিস্ট পাবে। যেমন ম্যাকডোনাল্ডস এখন সব রেস্টুরেন্ট হালাল, কারণ তারা দেখেছে অন্যরা তো হালাল হারাম বাঁচে না, কিন্তু সব রেস্টুরেন্টে হালাল মিট দিলে পরে মুসলিমরা ম্যাকডোনাল্ডসে বিনা চিন্তায় ঢুকে পড়ে, কেএফসিও তাই। তো এটা তারা কেন করেছে? কিন্তু তাদের এটার মধ্যে আছে তারা বাংলাদেশে হালাল ট্যুরিজম চালু করবে। তো এইসব কথা বলে যারা, এরকম আরো অনেক কিছু আছে, আমি ম্যানিফেস্টোর মধ্যে যাইতেই চাই না, কিন্তু এগুলোকে তো তারা নৈতিকভাবে সমর্থন দিচ্ছেন। জি, আপনার কাছে আমি আবার আসবো। ফরিদ নিশ্চয়ই শুনছিলেন যে নৈতিকভাবে সমর্থন দিচ্ছেন বা বলছেন যে আদর্শগতভাবে কনফ্লিক্ট করে কিনা। আমি এই প্রশ্নের উত্তরগুলো আপনার কাছে চাইবো, তার আগে আমাকে একটা বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি এখনই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন 21-এর রাত। আমাদের সঙ্গে আছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন্নুর তুষার এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। বিরতিতে যাওয়ার আগে প্রশ্ন ছিল আসলে কনফ্লিক্ট করে কিনা আদর্শগতভাবে যে জায়গাটিতে আপনারা এখন আছেন। তুষার ভাইয়ের বেশ কিছু বক্তব্য ছিল, আপনি আসলে কি আরো আছে? শতভাগ আদর্শিক মিল রেখে কোনো নির্বাচনী অ্যালায়েন্স হয় না, ইতিহাসে এরকম কোনো নজির নেই। আমরা চাইতে পারি, আমাদের চাওয়ার মধ্যে তুষার ভাইয়ের যে চাওয়া নাগরিক হিসেবে আমারও, কিন্তু হোয়েন আমি নাগরিক থেকে একজন রাজনৈতিক কর্মীতে অধপতিত হই, নাগরিক হিসেবে চাওয়ার জায়গাটা খুব উঁচু মানের। রাজনৈতিক কর্মী আসলে বাংলাদেশের যে ধরেন
প্রেক্ষাপট, বাংলাদেশের যে সোশিও ইকোনমিক পরিস্থিতি, পলিটিক্যাল পরিস্থিতি, রাজনৈতিক কর্মী আসলে নাগরিক থেকে অধপতিত হয়, তারপরে সে রাজনৈতিক কর্মী হয়। তো যখন আমি রাজনৈতিক কর্মীতে অধপতিত হই তখন আমাকে এরকম কিছু বাস্তবতা ফেস করতে হয়। দেখবেন যে সবসময় যেখানে যেখানে অ্যালায়েন্স হয়েছে, অ্যালায়েন্স যদি ধরেন বিএনপির একটা অ্যালায়েন্স আছে না, বিএনপির অ্যালায়েন্সের জমিয়তে উলামা ইসলাম নামে একটা দল আছে, বাংলাদেশের অন্যতম পুরনো কিংবা উপমহাদেশের সম্ভবত অন্যতম পুরনো একটা ধর্মীয় রাজনৈতিক দল। তাদের যিনি প্রধান জুনায়েদ আল হাবিব, উনি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে নির্বাচন করতেছেন। ওইখানে কিন্তু বিএনপির ক্যান্ডিডেট নেই। বিএনপির খুবই মোস্ট পপুলার ক্যান্ডিডেট রুমিন ফারহানা, তাকে কিন্তু নমিনেশন দেওয়া হয়নি, ওনাকে বহিষ্কার করা হয়েছে। উনি এখানে স্বতন্ত্র নির্বাচন করতেছেন। ওনার একটা ফেসবুক পোস্টে, খুব ইন্টারেস্টিং ঘটনা, ওনার একটা ফেসবুক পোস্টে আমি দেখলাম এআই দিয়ে বানানো একটা জেনারেট করা একটা ছবি, কিন্তু এআই দিয়ে জেনারেট করা হলো ওইখানে কি প্রজেক্ট করতেছে এটা খুব গুরুত্বপূর্ণ। ওইখানে দেখলাম আপনি সাদা এবং কালা পতাকার মধ্যে কলেমা লেখা। এই পতাকা কারা ব্যবহার করে আমরা জানি, যারা খিলাফত কায়েম করতে চায়, শরিয়া কায়েম করতে চায়। এটা কিন্তু বিএনপির সাথে জোটে আছে, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নাই। আমি কেন বলছি বিএনপির সাথে জোটে আছে, ওটি কি কালকে জিতে গেলে এটা বাস্তবায়ন করতে পারবে না, এটা আমরা জানি। এই জন্য এটা নিয়ে আমরা কেউ এত করছি না, কিন্তু এটা আছে, আমি এটা বলছি। নির্বাচনী জোট হইলে নৈতিকভাবে এটাকে বৈধতা দেওয়া কিংবা নৈতিকভাবে একমত হয়ে যায়, ব্যাপারটা তা না। আমি নিজেও এই জোটের পক্ষে না, আমি জোটের বিপক্ষেই। কিন্তু তারপর নির্বাচনী জোট একটা ডিফারেন্ট জিনিস। নির্বাচনী জোট হওয়া মানে তাদের নারী প্রশ্নে কিংবা ধরেন ধর্মবাদী রাষ্ট্র প্রশ্নে তাদের যে অবস্থান, আমরা কি সেটাকে সাবস্ক্রাইব করি? সেটা তো না। আমরা তো আমাদের ম্যানিফেস্টোর মধ্যে এটা বলিনি। ইভেন আমাদের তাদের সাথে যে জোট মানে নির্বাচনী যে অ্যালায়েন্সের আমাদের প্রধান 3টা প্রিন্সিপাল আছে, প্রধান 3টা পজিশন আছে, প্রিন্সিপাল বললে আবার ভুল রিডিং করার সুযোগ থাকে। জুলাই সনদের ভিত্তিতে যে গণতান্ত্রিক সংস্কার বাংলাদেশ রাষ্ট্রকে মোর গণতান্ত্রিক করবে কিংবা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, বাংলাদেশ রাষ্ট্র গণতান্ত্রিক বলে আমরা মনে করি না, তাহলে তো আমরা সংস্কার চাইতাম না। তাহলে তো এটাই ঠিক আছে যে এটার মধ্য দিয়ে বাংলাদেশকে একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করবে রাষ্ট্রের, সেই প্রশ্নে আমাদের ঐক্যমত আছে। এবং বিচার, যে চলমান বিচার প্রক্রিয়া এবং আরও যে বিচার আমাদের লাগবে, গত 15 বছর সহ এর আগের যত ধরনের অপরাধ হয়েছে, সেই বিচার প্রক্রিয়ার প্রশ্নে আমাদের ঐক্যমত আছে। দ্বিতীয়ত হচ্ছে একটা চাঁদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আমাদের একটা অবস্থান আছে, সেই প্রশ্নে আমাদের একটা ঐক্যমত আছে। এখন কোনো একটা জায়গা থেকে যদি মানে ধরেন জোটের সবচেয়ে বড় দল জামাত যদি বেরিয়ে যায়, ধরেন জামাত যদি কালকে ঘোষণা দেয় যে আমরা খিলাফত কায়েম করি, তাহলে কি এনসিপি এর সাথে থাকবে? প্রশ্নই আসে না। এখন ধরেন নারী প্রশ্নে তাদের যে নৈতিক অবস্থান, এটাকে আমরা কি এটাকে সাবস্ক্রাইব করি? তা তো না। এখন উনি দলের মধ্যে ওনার দলের আমির উনি নারী বানাবেন না, সেটা ওনার দলের ব্যাপার। কিন্তু উনি তো আবার ধরেন আমির না হলো জোট প্রধান হিসেবে এবং সরকার প্রধান হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে তো ওনারা সরকারেও ছিলেন, জোটেও 22 বছর ছিলেন, এটা তো ওনারা ছিলেন, কই ওনাদের তো তখন প্রবলেম হয়নি। তার মানে ওনারা আগে ওইটা থাকতে পেরেছেন, পরে এসে এনারা থাকবেন না, এরকম তো কোনো কথা না। কালকে যদি সে ধরেন কোনো কারণে, আমি কথার কথা, এটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে খুবই কম, ধরেন এই জোটের প্রধান দল হলো এনসিপির প্রধান হয়ে গেল কোনো একজন নারী, তাহলে কি জামাত এই তাদের নেতৃত্বে থাকবে না? অবশ্যই থাকবে। কিন্তু তার মানে এইটা না নারী প্রশ্নে তাদের যা অবস্থান, শতভাগ অবস্থানকে আমরা কিংবা আমি সাপোর্ট করি, সেটা না। এখন ইলেকট্রাল অ্যালায়েন্স ব্যাপারটা ডিফারেন্ট। ইলেকট্রাল অ্যালায়েন্সে অনেকগুলো জিনিস ধরেন মানে পরিস্থিতি আপনাকে বাধ্য করে অনেকগুলো জায়গাতে। হ্যাঁ, এটা ঠিক, যদি আমরা এটা করতে পারতাম তাহলে এটা ভালো হতো। আমি নিজেও আসলে এটা চাইছি, যে আমরা এককভাবে ইলেকশন করি, এককভাবে ইলেকশন করলে এইটা আমাদের জন্য আরও বেটার হইতো। কিন্তু অনেকগুলো বাস্তবসঙ্গত কারণে আমরা পারিনি। আবার আমরা অনেকে মনে করছি যে আচ্ছা ঠিক আছে, যদি আমরা একটা আসনও নাও পাই তাতে অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমাদের আবার অনেকেই মনে করেছেন, আমাদের বন্ধুদের অনেকেই মনে করেছেন যে না, আমাদের পার্লামেন্টে থাকতে হবে, অন্তত 5 জন হইলেও আমাদের পার্লামেন্টে থাকতে হবে। কারণ পার্লামেন্টে যদি আমরা না থাকি, আমরা নেক্সট যে ফেজটা, এটা আমাদের জন্য ফেস করাটা ডিফিকাল্ট হবে। ফেজটাকে আমি পরিষ্কারভাবে বলি, যদি জুলাই সনদে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়, তাহলে নেক্সট পার্লামেন্ট একটা প্যারালালি একটা মানে সংবিধান সংস্কার পরিষদ হবে। তখন কিন্তু আপনাকে পার্লামেন্টের ভেতরে এটাকে পুশ করতে থাকতে হবে, কারণ আপনি মনে করার কোনো কারণ নেই। ইভেন ধরেন যদি 11 দলীয় জোটও ধরেন পার্লামেন্ট গঠন করে, মানে মেজরিটি পায়, তারাও যে এটা একেবারে ধরেন করে ফেলবে তা না, এটা মনে করার কোনো কারণ নেই। যেহেতু এখানে অনেকগুলো ইসলামিক দল আছে, তারা এখানে শরিয়ার দিকে ঠেলতে পারে, তখন আপনাকে এটাকে ব্যালেন্স করবে কে? কিন্তু ব্যালেন্স করার জায়গা লাগবে। কিংবা ধরেন বিএনপি করলো, তখন এটাকে আসলে সংস্কারের দিকে কে আসলে টানতে থাকবে? বিএনপি যদি এটার দিকে না যেতে চায়, এটা একটা ব্যাপার আছে। দেন হচ্ছে আপনি যদি ধরেন গভর্নমেন্টে যান, আপনি একটা মাইনর পার্টি, তাহলে গভর্নমেন্টকে আপনাকে প্রভাবিত করার ব্যাপার আছে। যদি বিরোধী দলে যান, তাহলে ধরেন আপনাকে এমন হতে পারে, এমন সিচুয়েশন তৈরি হতে পারে এই সংস্কার বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আবার রাস্তায় নামতে হতে পারে। কারণ বাংলাদেশের রিয়েলিটিগুলো আমরা জানি, আমরা খুব দ্রুত ভুলে যাই। ধরেন জেলখানা থেকে বেরিয়ে যে নেতা ধরেন প্রায় আমাদেরকে বেহেশতে পাঠিয়ে দিচ্ছিলেন, মানে আমাদেরকে বলতে হচ্ছে যারা আন্দোলনকারী ছিল, আমি আমার কথা বলছি একা না,
বেসে পাঠিয়ে দিচ্ছিলেন, জাস্ট 6 মাস পরে তাদের বক্তব্য আচরণ তো আমরা শুনেছি। আমি কাউকে আলাদা করে ধরেন আক্ষেপ করতে চাই না, কিন্তু সমস্যাটা যেটা সেটা হচ্ছে যে ওই যে পরিবর্তনের পথে যে অনীহা, পরিবর্তন হতে চাওয়ার যে অনীহা, আপনি একটা উদাহরণ দিই আমি আপনাকে। বিএনপির সম্ভবত 80 জনের মতো ক্যান্ডিডেট বিদ্রোহী নির্বাচন করতেছে। 80 জনের মতো ক্যান্ডিডেট বিদ্রোহী, তারা কিন্তু বহিষ্কার করছে। এটা কিন্তু তাদেরকে বাহবা দেওয়ার জায়গা না। বাহবা দেওয়ার জায়গা কোথায়? যদি এটা হতো, তাদের যে 45 জন ক্যান্ডিডেট ঋণ খেলাপি, যাদের খেলাপি ঋণের পরিমাণ 5,000 কোটি টাকার বেশি, ওইখানে অন্তত 40 জন ধরেন এই বিদ্রোহীদের মধ্যে আছে, গিয়ে দেখেন। ওই 45 জনকে না দিয়ে এই 40 জনকে তারা যদি দিত, তাহলে আমরা বাহবা দিতে পারতাম। আমরা কি দেখছি? আমরা দেখছি আর বিএনপি তো সেই পুরনো পথে হাঁটছে। সেই ধরেন যারা পুরনো মাফিয়া ছিল তাদেরকে আবার এনে পুনর্বাসন করতেছে, প্রতিস্থাপন করতেছে। আওয়ামী লীগের ব্যবসা বাণিজ্যগুলো তাদের মানে নিয়ন্ত্রণে গেছে। এস আলমের ব্যবসার দায়িত্ব কার কাছে? আমরা শুনেছি সালাউদ্দিন সাহেবের ছেলে এটা দেখাশোনা করে। আদতেই সত্য কিনা আপনারা মিডিয়ার লোক আপনারা খুঁজে বের করবেন। কিন্তু নির্বাচন অলওয়েজ 100% আদর্শ দিয়ে বাংলাদেশ এখন পর্যন্ত হয়নি। আপনি দেখেন 100% আদর্শ দিয়ে নির্বাচন এখন পর্যন্ত হয়নি। জি, আপনার কাছে আমি আবার আসবো। তুষার ভাই কাছে আসতে চাই। তুষার ভাই, ঢাকার 1400 কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনায় রেখেছে নির্বাচন কমিশন। 13টি আসনে 1400 ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যদিও নিরাপত্তা বাহিনীর সদস্য যারা আছেন তারা দায়িত্ব পালন করছেন, তারা সজাগ আছেন, ভোটভাবে সুস্থ হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্র তো অনেক আছে। ঢাকার 1400 আসন ঝুঁকিপূর্ণ বললো, আমি মনে করি যে ঢাকায় তো আসলে নিরাপত্তা ব্যবস্থা অন্যান্য জায়গার থেকে অনেক বেশি উচ্চ বা বেশি, ফলে এটা নিয়ে চিন্তিত হওয়া আমি মনে করি না যে খুব দরকার আছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র মানেই কিন্তু যে সেখানে গন্ডগোল হবে ব্যাপারটা তা নয়। ঝুঁকিপূর্ণতা অনেক কারণে হয়ে থাকে। ওই কেন্দ্রের অবস্থানের কারণে, ওই কেন্দ্রে বিভিন্ন দলের যে মানে প্রার্থী এবং অন্য প্রার্থীর মধ্যে যে সংঘাতপূর্ণ পরিবেশ, সেটার কারণে অনেক সময় ওইখানে যারা কর্মী আছেন সেই কর্মীদের পুরনো আচরণের প্রেক্ষিতে কিংবা এরকম নানান কারণে কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ করা হয়। আমি সবগুলো আমার মুখস্থ নাই, কিন্তু ঝুঁকিপূর্ণ মানে যখন গন্ডগোল হবে ব্যাপারটা তা না। এবার একটু ভোটের বাইরে আসি। উপদেষ্টাদের সম্পদের হিসাব নিয়ে অনেক কথা হয়েছে গত 1.5 বছরের ধরে। 18 উপদেষ্টার সম্পদ বেড়েছে, কমেছে 3 জনের। সবার সম্পদ কোটি টাকার বেশি। এটি নিয়ে আপনিও অনেকবার কথা বলেছেন যে সম্পদ তারা দিচ্ছে না কেন, হিসাব দেওয়া উচিত। অবশ্যই আমরা দেখেছি যে তারা যে হিসাবটা দিয়েছেন, এই হিসাবটা খুবই অদ্ভুত। তারা একটি নির্দিষ্ট তারিখে, অর্থাৎ 30শে জুন 2024-এ তাদের কত সম্পদ ছিল এটা বলেছেন, আর 30শে জুন 2025-এ কত সম্পদ ছিল সেটা বলেছেন। কিন্তু সম্পদের হিসাব আপনি যেদিন দিবেন ওই দিন প্রেক্ষিতেই দেওয়া উচিত। 2025-এর জুনের পরে কিন্তু আরও প্রায় 6, 7, 8 মাস সময় অতিক্রান্ত হয়েছে। এই 8 মাসে সম্পদের আয় ব্যয়ের বৃদ্ধিটা তারা বলেন নাই, তারা শুধু একটা বছরের বলেছেন, যেটা 2024-এর জুন থেকে 2025-এর জুন। অথচ তারা উপদেষ্টা কিন্তু হয়েছেন আসলে জুলাই মাসের পরে, আগস্ট মাসে এসে। ফলে তারা ওই জুলাই মাসের উদাহরণও দিয়ে দিয়েছেন এর মধ্যে। কিন্তু জুলাই নিয়ে মানুষের কোনো প্রশ্ন নাই, কারণ জুলাই তো তারা উপদেষ্টা না। মূলত এটা কেন চাওয়া হয়েছিল? চাওয়া হয়েছিল যে তাদের এক ধরনের মানুষের কাছে বোঝানো, ক্ষমতায় থাকা অবস্থায় তাদের কারো অস্বাভাবিক সম্পদের বৃদ্ধি বা কম বেশি হয় নাই। ফলে তারা এখানে যে হিসাবটা দিয়েছেন এটা মোটা দাগে, যে আমার কাছে এত টাকা ছিল, আর আমি যখন 25 সালের জুন মাসে আমার কাছেই আছে, আমার এত সম্পত্তি ছিল, আমার এত সম্পত্তি আছে। কিন্তু আসলে তারা এই সময়ের মধ্যে কত আয় করেছেন সেই আয়টা তারা ডিক্লেয়ার করেন নাই। তো আয়টাও ডিক্লেয়ার করা উচিত ছিল, কারণ আয় কত, সম্পদ কত, এইখানে যদি আপনি বিবরণী দেখেন তাহলে কিছু কিছু জায়গাতে আপনি আসলে প্রশ্ন করতে পারবেন। যেমন আমার ভালো লেগেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস, মাননীয় প্রধান উপদেষ্টা, তার বিদেশে অবস্থিত পরিসম্পদ আছে, মানে তার বিদেশে তার টাকা অথবা সম্পদ আছে। তো এরকম অনেক মানুষেরই আছে, ওনারও আছে। এটা আমার ভালো লেগেছে যে উনি যদি বিদেশে রাখতে পারেন, অন্যরাও নিশ্চয় এরকম বিদেশে সম্পদ রাখতে পারবেন এবং রাখলে কোনো অসুবিধা নাই। এটা যে উনি নিজেই হিসাব দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমাদেরকে, এটা ভালো। কারণ বহু মানুষ নানান কারণে বিদেশে সম্পদ করে, আরও আছে এরকম। আরও একজন উপদেষ্টা বিদেশে সম্পদ আছে, উনি সম্ভবত মিশনে গিয়েছিলেন, এরকম তারও বিদেশে সম্পদ আছে। আবার যারা দ্বৈত নাগরিক তাদেরও বিদেশে সম্পদ আছে। তো এটা ভালো আমার কাছে মনে হয়েছে। তারপরে আমি আরেকটা বেশ বিষয় আমার ভালো লেগেছে, সৈয়দা রিজওয়ানা হাসানের অর্থ সম্পদ কমে গিয়েছে অনেক বেশি। কিন্তু এটার মজার ব্যাপার হচ্ছে যে ওনার 1,12,92,131 টাকা আর্থিক সম্পদ কমে গিয়েছে, এবং ওনার যে নন ফিনান্সিয়াল সম্পদ, অর্থাৎ টাকার বাইরে অর্থমূল্যে বিচার করা যায় এরকম সম্পদ, কিন্তু টাকা না সরাসরি, সেটা সমানই আছে। তার মানে উনি কোনো সম্পদ বেচা কিনা করা
বা ওনার অস্থাবর সম্পদ উনি কমিয়ে ফেলেন নাই, বাংলাদেশের বাইরে কোনো টাকা নাই, এবং ওনার মোট পরিসম্পদ থেকে ওই 1,12,00,000 টাকার মতো কমে গিয়েছে। ওনার স্বামীর আর্থিক সম্পদ 12,16,000 থেকে মাত্র 12,95,000 টাকা হয়েছে, অর্থাৎ ওনার কোনো টাকা পয়সা জমে নাই এই 1 বছরে। ওনার নন ফাইন্যান্সিয়াল সম্পদ, অর্থাৎ এই জমি বাড়ি বা এই টাইপের জিনিস, সেটা সমান আছে। ওনার মোট পরিসম্পদ মাত্র 1 লাখ টাকা বেড়েছে, কিন্তু ওনার ব্যক্তিগত দায় 1,16,00,000 টাকার মতো কমে গিয়েছে। হ্যাঁ, অনেকটা ওইরকমই, বা আরেকটু বেশি হয়তো। 1,32,00,000 ছিল, ওইটা 6,68,000 চলে গিয়েছে, না 1,26,00,000 টাকার মতো কমে গিয়েছে। তাহলে আমরা ধরে নিতে পারি যে সৈয়দা রিজওয়ানা হাসানের তার স্বামীর দায় পরিশোধ করে দিয়েছেন। এটা আমার কাছে বেশ মজা লেগেছে, কারণ ওই যে জামাতের লোকজন বলেন না যে মানে স্ত্রীকে প্রতিপালন করা স্বামীর দায়িত্ব, তারপরে স্ত্রী রানী হয়ে থাকবে, তারপরে 5 ঘন্টা কাজ করবে। তো উপদেষ্টা তো 5 ঘন্টা কাজও করেন নাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি আবু বকর সিদ্দিক ভাই আমাদের স্কুলের সিনিয়র ভাই, তো আমার ভালো লাগছে যে এইটা দেখে আমি এটা বুঝতে পেরেছি, আমার মনে হয়েছে অন্তত। কারণ 1,12,00,000 টাকা কমে যাবে একজন মানুষের আয় মানে সম্পদ থেকে, তো এটা উনি কি করেছেন? হয় কিছু কিনবেন বা কোথাও রাখবেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ওনার স্বামীর ব্যক্তিগত দায় একটা বিরাট সংখ্যায় কমে গেছে। তার মানে আমার ধারণা যে এখানে রিজওয়ানা তার স্বামীকে সাহায্য করছেন। আমি সত্য না মিথ্যা জানি না, এটা আমার ধারণা, হিসাবটা দেখে আমার মনে হয়েছে। এরকম প্রত্যেকটা হিসাব দেখেই না সুন্দর সুন্দর ডিডাকশন করা যায়। এবং এইটা যদি আমি আপনাকে বুঝাই বলি, তাহলে আমি এখানে কোনো কোনো জায়গাতে বলতে পারবো যে এখানে কিছু কিছু জায়গা আছে যেটা নিয়ে ভালো মতো প্রশ্ন করার সুযোগ আছে। আমি আরেকজনের কথা বলি, জনাব শারমিন এস মুর্শিদ। ওনার আর্থিক সম্পদ 8,54,00,000 টাকা থেকে 8,90,00,000 টাকা হয়েছে, প্রায় 36 লক্ষ টাকার মতো বেড়ে গিয়েছে। ভাঙতে কিছু টাকা আছে বললাম না। ওনার নন ফাইন্যান্সিয়াল সম্পদ কিছু কমে গিয়েছে, তো 7 লাখের মতো কমেছে, আর ওইখানে 36 লাখের মতো বেড়েছে। তো ধরে নিচ্ছে ওনার প্রায় ধরেন 36 থেকে 7 গেলে কত থাকে, 29 লাখ টাকার মতো ওনার আর্থিক সম্পদ বেড়েছে। ওনার মোট পরিসম্পদ 10,65,00,000 টাকা থেকে 10,93,00,000 টাকা হয়েছে, সেইখানেও ওনার প্রায় 29 লক্ষ টাকা সম্পদের বৃদ্ধি পেয়েছে। কিন্তু ওনার ব্যক্তিগত ব্যবসায়িক দায় এইটা আবার কমে গিয়েছে। উনি কিছু ঋণ পরিশোধ করেছেন, সেই ঋণ পরিশোধটা উনি কোথা থেকে করেছেন এটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে দেখবেন যে মোটামুটি একটা মিলে যায়। তো এই যে দেখেন একজন লোক ঋণ পরিশোধ করছে, কিন্তু আমি একটা মজার জিনিস দেখেছি, সেটা হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার স্ত্রীর হিসাবও উনি দিয়ে দিয়েছেন। এইটা খুব চমৎকার। মাননীয় প্রধান উপদেষ্টার স্ত্রীর সম্পদ, আর্থিক সম্পদ কমে গিয়েছে, বেশ কমেছে। ওনার 95,41,679 টাকা ছিল, ওইটা 4,51,860 টাকা হয়ে গেছে। কিন্তু ওনার ব্যক্তিগত ব্যবসায়িক দায় 16,86,000 টাকা ছিল বছরের শুরুতে, আর ওনার ব্যক্তিগত ব্যবসায়িক দায় শেষ হয়েছে 16,96,000 টাকায়। অর্থাৎ ওনার কোনো ব্যক্তিগত ব্যবসায়িক দায় ওনার পক্ষ থেকে বা উনি পরিশোধ করেন নাই। আমি আশা করি যে আমাদের যারা ভবিষ্যতে নির্বাচনে অংশ নিয়ে এমপি হবেন, তারাও শুরুতে এবং শেষে প্রত্যেক বছরে তারা অন্তত আমাদেরকে এরকম একটা বিবরণীও যদি দেন, আমার মতো কিছু লোক মনোযোগ দিয়ে পড়ে পড়ে একটা ধারণা নিতে পারবে। একটা উদাহরণ তৈরি করা, সেটি আমরা সবার কাছ থেকে আশা করব। আমি শেষের দিকে চলে আসছি, এবার একটি অন্য প্রসঙ্গে যেতে চাই ফরিদ। গত 9 ফেব্রুয়ারি সই হওয়া এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড শুধু শুল্ক কমানোর চুক্তি নয়, এর মাধ্যমে এমন বাধ্যবাধকতা তৈরি হয়েছে যার ফলে বাংলাদেশের প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য ও ডিজিটাল খাতে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে। চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করবে, একই সঙ্গে কিছু নির্দিষ্ট দেশ থেকে কেনাকাটা কমাতে হবে, যা আসলে চীনের দিকেই ইঙ্গিত করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে তারা বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্য আরও সহজ ও বিস্তৃত করবে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ইউএসটিআর তাদের ওয়েবসাইটে 32 পৃষ্ঠার চুক্তিপত্র প্রকাশ করেছে। চুক্তি অনুযায়ী বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। কিভাবে দেখছেন? আমি আসলে ওই 32 পৃষ্ঠাটা আমি দেখিনি, ওটা দেখে বলতে পারলে আরো ভালো হতো। কিন্তু আপনি অলরেডি যে ইনফরমেশনগুলো বলছেন এটার সাথে এটা যায়। আমি একটু সন্দেহ করতেছিলাম যে কয়েকটা জায়গা থেকে চুক্তিটা যেদিন হলো, কয়েকটা জায়গা থেকে সাধুবাদ জানানো হয়েছে। আমি বললাম যে সাধুবাদ জানানোর তো কথা না, তাহলে ভেতরে কোনো একটা ঘটনা আছে। তো প্রথমত হচ্ছে যে আমি চুক্তি সম্পর্কে কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে যে এটা একটা এনডিএর অধীনে চুক্তি ছিল, যেটা প্রকাশ করার কথা ছিল না, কিন্তু আবার আমেরিকা প্রকাশ করে দিয়েছে। তো কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশ করা হয় না, আমেরিকা থেকে প্রকাশ এবং করা হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচনের ঠিক 3 দিন আগে এটা হচ্ছে।
এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যারা একটা ইন্টারিম মানে ট্রানজিশনের মধ্যে আছে, তারা এই ধরনের চুক্তি করতে পারে কিনা সেটা নিয়ে প্রথমত একটা প্রশ্ন রয়ে গেছে, বড় প্রশ্ন, এটা বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয়ত, যদি তাদের করতে হয়ও, যদি এমন বাস্তবতা তৈরি হলো যে তাকে এই চুক্তি করতে হবে, তাহলে সে জনগণকে জানাবে কিনা, কারণ যেহেতু এখন আপনার পার্লামেন্ট নেই। যদিও আমাদের আগের পার্লামেন্টগুলোতে এগুলো করা হতো না, কিন্তু আমরা নেক্সটে তো এটা চাই না, আমরা চাই যে পার্লামেন্টে এগুলো আলোচনা হবে। এবং যেহেতু পার্লামেন্ট নাই, তাহলে যারা জনগণকে প্রতিনিধিত্ব করে অন্তত এই মুহূর্তে, তাদের সাথে অন্তত আপনি ক্লোজ ডোরে এগুলো জানাতে পারতেন। কিন্তু এগুলো জানিয়েছে বলে আমার জানা নাই। আবার এগুলো নিয়ে যাদেরকে জানানোর কথা, বিশেষত রাজনৈতিক দল, তাদের দিক থেকেও খুব বেশি আপত্তি দেখা যায়নি। তো এইখানে এমনটা ভেবে নেওয়ার যথেষ্ট কারণ আছে। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী, আমার দলীয় অবস্থানের বাইরে থেকে আমি এই জিনিসটা ভাবতে পারি কিংবা কোশ্চেন তুলতে পারি। সম্ভবত আমেরিকার সাথে সবার কোনো একটা সেটেলমেন্ট হয়েছে, এই জন্য কেউ এটা নিয়ে কোনো বড় সড়ো আওয়াজ তোলে নাই। ইভেন সবার মানে রাজনৈতিক দলগুলো সরকারের একটা এক্সিট, সেফ এক্সিট লাগবে, ঠিক আছে, নির্বাচন আমি জানি না, মানে হয়তোবা নাহলে এটা নিয়ে কেউ কোনো আলোচনা করে। ইভেন এটা হওয়ার পরে আমাদের ব্যবসায়ী নেতারা এটাকে খুব সাধুবাদ জানিয়েছেন। হ্যাঁ, তো এইটা আসলে ধরেন মানে কি বলবো, যে ওই প্রশ্নগুলো রয়ে গেল যে এই ধরনের সরকার এই চুক্তিটা করতে পারে কিনা, এবং চুক্তি করার আগে সে কাউকে জানিয়েছে কিনা, জনগণকে তো জানায়নি, অন্তত রাজনৈতিক দলগুলোকে সে জানিয়েছে কিনা। এবং চুক্তি তারা বলতেছে এনডিএ, তাদের দিক থেকে তারা ক্লিয়ার করলো না, ওপেন করলো না, কিন্তু অপোজিট পার্টি তারা আবার এটাকে ওপেন করে দিল। সো এটা বোঝা যায় যে জিনিসটা, এবং এই শেষ সময় এসে করা, সব মিলে বোঝা যায় যে তাদের এখানে কোনো একটা ইন্টারেস্ট থাকলেও থাকতে পারে। আমি ঠিক জানি আপনার বক্তব্য আমরা বুঝতে পেরেছি স্পষ্ট। তোষার আপনাকে দিয়ে শেষ করব। চুক্তির 4.3 অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো নন মার্কেট দেশ, বা যুক্তরাষ্ট্রের সংজ্ঞায় যেটি যুক্তরাষ্ট্র বলছে চীন ও রাশিয়া নন মার্কেট দেশ, এর সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারে। বাংলাদেশ প্রায় 4,400টি মার্কিন পণ্যের জন্য একই সুবিধা দেবে। এর মধ্যে আছে রাসায়নিক, চিকিৎসা সরঞ্জাম, যন্ত্রপাতি, গাড়ি যন্ত্রাংশ, অন্যান্য জিনিসগুলো আছে। তবে চুক্তিতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সহ এক ধরনের নিয়ন্ত্রিত বাণিজ্য ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ আগামী 15 বছরে $15 বিলিয়ন মার্কিন জ্বালানি, বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে রাজি হয়েছে। এলএনজি এই চুক্তিটিতে সই করা হয়েছে, কিন্তু এই চুক্তিটিতে সই করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংক্রান্ত যে কথাগুলি বড় বড় শব্দ করে এনসিপি, জামাত ইসলাম, বিএনপি সকল রাজনৈতিক দল বলেছেন, এইখানে সেটা বিঘ্নিত হওয়ার মতো যথেষ্ট পয়েন্ট রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি সামরিক সরঞ্জাম কেনার চেষ্টা করবে। বাংলাদেশ যেখানে তার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম পায়, সেটাই তো কেনার কথা। আপনি শুধু যুক্তরাষ্ট্র থেকে কিনবেন কেন? যুক্তরাষ্ট্র কি পৃথিবীর সব শ্রেষ্ঠ যন্ত্রগুলি বানায়? ব্যাপারটা তা নয়। বাংলাদেশ তার চাহিদা অনুযায়ী এবং প্রয়োজন অনুযায়ী কিনবে। সকল সামরিক বাহিনীর নিজস্ব উন্নয়ন পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনা অনুযায়ী তারা কিনবে। কোথা থেকে কিনবে, কার কাছ থেকে কিনবে, এটা আগেই ঠিক করে দেওয়ার মানে কি? এরপরে বলা হয়েছে দক্ষিণ এশিয়ায় কিন্তু এই চুক্তি এটাই প্রথম। পাকিস্তান, আফগানিস্তান, ইন্ডিয়া, শ্রীলঙ্কা কাউকে করতে হয় নাই, আমরা করেছি প্রথম এগিয়ে গিয়ে। এটা কেন করলাম, এটা তো একটা প্রশ্ন। কিন্তু তারপরে যেটি আপনি প্রশ্ন করলেন না, বাংলাদেশ এমন কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কিনতে পারবে না যাদের যুক্তরাষ্ট্র তার স্বার্থের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে। আপনি পারমাণবিক চুল্লি, জ্বালানি বা সমৃদ্ধ ইউরেনিয়াম কার থেকে কিনতে পারেন, তাই না? তো এখন তো আমার মনে হচ্ছে যে ওই ছেলেটিকে আমাদের দরকার হবে, মোসাদ্দেক, যে কিনা কুলাউড়ার পাহাড়ের মধ্যে ইউরেনিয়াম, কারণ ওই পাহাড়ের ইউরেনিয়াম ছাড়া তো আমরা আর কোনো ইউরেনিয়াম কারো কাছ থেকে পারমিশন ছাড়া কিনতে পারবো না। কোনো পারমাণবিক চুল্লি সস্তায় পেলেও কারো কাছ থেকে আনতে পারবো না। অর্থাৎ এই টেকনোলজি কার মর্জির উপরে নির্ভর করবে? কেন নির্ভর করবে? তাহলে কি আমাদের যে পরমাণু চুল্লি যেটি আছে বন্ধ হয়ে যাবে? আপনি আমাকে বলেন, প্রধান উপদেষ্টা বলে জিরো এমিশন বিদ্যুৎ কোত্থেকে হয়? ইদার সোলার অথবা পরমাণু, আর কোনোটার থেকে তো জিরো এমিশন বিদ্যুৎ হয় না। তো এই জিরো এমিশন বিদ্যুৎ কিট থেকে আসবে বাংলাদেশে? কোত্থেকে আসবে? সোলার? কৃষি জমি বন্ধ করে আপনি সোলারের ছাতি লাগাবেন? উনি যে জিরো বলে, এই জিরো কি করে বাংলাদেশ এখন করবে? যদি পারমাণবিক চুল্লি বা জ্বালানি আমরা আমাদের পছন্দ অনুযায়ী বা যার সঙ্গে আমাদের বনবে তার কাছ থেকে কিনতে না পারি। এরপরে আসেন, আগে থেকে চালু থাকা চুল্লির ক্ষেত্রে অন্য কোনো বিকল্প সরবরাহকারী না থাকে তবে সীমিত ছাড় পাওয়া যাবে। আমাদের চুল্লিটা চালু হয় নাই, ফলে আগে থেকে চালু নাই, তো ফলে এই কথার কোনো ভ্যালু নাই। এবং তারপরে আছে
ভবিষ্যতে রাশিয়া এবং চীনের সঙ্গে কিন্তু তাহলে পারমাণবিক খাতে কাজ করা টোটালি বন্ধ হয়ে যাবে। আমাদের দ্বিতীয় তৃতীয় চুল্লি আমাদের বস বললে কিনতে হবে। এবার আসেন চীন এবং রাশিয়ার মতো নন মার্কেট দেশের বস সঙ্গে, মানে কি আমেরিকা? আমি জানি না আমাদের মানে আপনি বলছেন বস শোনেন, বললে আধিপত্য কিন্তু- আধিপত্য বলে যে চিৎকার করে, এই আধিপত্য যে মুখের কথা এবং এইসব আধিপত্যবাদ যে রেটরিক, এগুলো যে বাগাড়ম্বর বাক্যালঙ্কার, সেটাই উপদেষ্টা পরিষদ এবং স্বাক্ষরিত চুক্তির ভিতর দিয়ে তারা বুঝিয়ে দিয়েছেন এবং তাদের এই বোঝানো আরো বহু জায়গাতে তারা বুঝিয়েছেন। এইটা তারা একেবারে শেষ অবস্থায় এসে পরিষ্কার বুঝিয়ে দিয়ে গেলেন যে তারা আসলে আধিপত্য বলতে কি বুঝেন আর কাকে আধিপত্যবাদ বুঝেন না। এইবার আসেন, ওনারা বলছে যে বাংলাদেশ যদি চীন বা রাশিয়ার মতো নন মার্কেট কান্ট্রি এর সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য বা অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করে, তাহলে যুক্তরাষ্ট্র এই চুক্তি বাতিল করে আবার শাস্তিমূলক শুল্ক আরোপ করতে পারবে। বুঝলাম, যুক্তরাষ্ট্র এই চুক্তিটা বাতিল করে দিবে, দিয়ে আবার আমাদের শুল্ক বাড়িয়ে দিবে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশ মার্কেট খুঁজবে এবং সেই মার্কেট খুঁজতে গেলে সে তো মুক্ত বাণিজ্য নীতির আমাদের আওতায় 1% শুল্ক কমেছে। না না তুষার মুক্ত ভাই, আপনি না, বললেন এটা 20 এটা থেকে 50% ছিল। 19 না না না, এটা 50% জি। ছিল, এটা সেটা কমিয়ে কমে 20 এসেছিল। 20 এসেছে। এখন এইটা করাতে পার্মানেন্টলি 19% ধরেছে, কিন্তু শর্তযুক্ত। কিন্তু আপনি আমাকে বলেন, বাংলাদেশের মতো দরিদ্র দেশ তারা পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেট খুঁজবে এবং সেইখানে মুক্ত বাজার বা মুক্ত বাণিজ্যের নীতিতে যদি অগ্রাধিকারমূলক চুক্তি করে, সেটা তো তাদের বাণিজ্যের স্বার্থে। আমরা তো কেনার চুক্তি করি না, আমরা বেচার চুক্তি করি। তাইলে আমরা যদি কাউকে অগ্রাধিকারমূলক অর্থনৈতিক চুক্তি করতে যাই, যেটা এখন আমরা ইয়ের সাথেও করেছি, আমেরিকার সাথে করেছি, কেন করেছি? আমরা বেচতে চাই আসলে আমেরিকার কাছে, কেনার জন্য না কিনতে। আপনি কি মনে করেন বাংলাদেশের লোকেরা আমেরিকান গাড়ি কিনতে পারবে? এই টাকা আছে বাংলাদেশের আমেরিকান গাড়ির দাম অনুযায়ী, কিন্তু আমরা আসলে গার্মেন্টস বেচার জন্য আমাদের পণ্য যাতে আমেরিকাতে ঢুকতে পারে, এই জন্য কিন্তু আমাদের শুল্ক, ঢুকানোর শুল্ক যেন কমে, এইটার জন্য করেছি না? তাহলে ওই একই চুক্তি আমি অগ্রাধিকার ভিত্তিতে অন্য দেশের সাথে করতে পারবো না? জি। এইটা কি একটি সমমর্যাদামূলক চুক্তি? ওই যে আপনি বলছিলেন বস যা বলে তাই। এইটা আচ্ছা, সমমনা চুক্তি আমাকে না? শেষ এই যে আমি একটা বই নিয়ে এসেছি, টেকনো ফিউডালিজম, হোয়াট কিল্ড ক্যাপিটালিজম। আপনার সুযোগ থাকলে এই বইটা পড়েন। জি, হ্যাঁ, অবশ্যই। দিস ইজ টেকনো ফিউডালিজম, দিস ইজ নিউ ফিউডালিজম। আপনাকে ধন্যবাদ একটি পরামর্শ দেওয়ার জন্য। আমরা নিশ্চয়ই সময় এটা হলে এটা সেটা- গ্রিসের একজন মন্ত্রীর লেখা, ইয়ানিস ভারুফাকিস। এবং আমার মনে হয় যে এটা আমি ইচ্ছা করে এনেছি। লোকজন বইপত্র পড়ে না আজকাল, এবং আমার ধারণা যারা এই চুক্তি করেছেন তারা শুধু চুক্তিটাও ভালো করে পড়েন নাই। জি, আমাকে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।